ভূমিকম্প প্রস্তুতি সংক্রান্ত বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বিকাল ৫টার দিকে তেজগাঁওয়ে সরকার প্রধানের দপ্তরে এই বৈঠক শুরু হয়। শুক্র ও শনিবার ২ দিনে ৪ দফা ভূমিকম্পে দেশে আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হওয়ার পর প্রধান উপদেষ্টা এই বৈঠকে বসেছেন। শনিবার কয়েক ঘন্টার ব্যবধানে ৩বার ভূমিকম্প অনুভূত হওয়ার আগে শুক্রবার সকালে কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানে বাংলাদেশে। ওই ভূমিকম্পে ৩ জেলায় অন্তত ১০ জনের মৃত্যু হয় এবং ৬ শতাধিক মানুষ আহত হন। ঢাকার বহু ভবনে ফাটল দেখা দেয়, কোথাও কোথাও ভবন হেলে পড়ার ঘটনাও ঘটে। রিক্টার স্কেলে ৫.৭ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে এবং এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন ১৩৭, টাঙ্গাইল ৮-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি টাঙ্গাইল ৮। এটি সখীপুর এবং বাসাইল উপজেলা নিয়ে গঠিত এই আসনটি। আমার সাথে যুক্ত আছেন জামায়াত ইসলামীর টাঙ্গাইল জেলার সহকারী সেক্রেটারি মাওলানা অধ্যাপক শফিকুল ইসলাম খান। আপনাকে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা যতটুকু জানতে পেরেছি আপনি রুট লেভেল থেকে রাজনীতিতে সক্রিয় আছেন, শিক্ষকতায়ও আছেন। তো গত ১৭ বছর অনেক কষ্ট করে আপনারা দলকে টিকিয়ে রেখেছেন। কেমন ছিল সেই জার্নিটা, কষ্টকর জার্নিটা? ধন্যবাদ। বাসাইল সখীপুরের সর্বস্তরে ভাই এবং বোনেরা এবং প্রবাসী যে সকল ভাইরা আছেন সকলকে জানাই বাসাইল সখীপুরের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো আসলে বিগত যে সময়টুকু আমাদের চলে গেছে ১৭টি বৎসর, কঠিন দুর্দিনে আমাদের সময় কেটেছে। আর স্বাভাবিকভাবে আমাদের চলাফেরা, আমাদের কর্মব্যস্ততা, এ সকল ক্ষেত্র স্বাভাবিকভাবে আমরা চলতে পারি নাই। সেই সাথে রাজনৈতিক কর্মসূচির তো প্রশ্নই আসে না। মামলা মোকদ্দমা, হয়রানি থেকে শুরু করে নিয়ে সব ধরনের পেরেশানির মধ্যে আমাদেরকে থাকতে হয়েছে, স্বাভাবিক কোনো কার্যক্রম করতে পারি নাই। কিন্তু তারপরেও সংগঠন গোছানো থেকে শুরু করে আমাদের জনশক্তির মান উন্নয়নের বিষয়গুলোকে আমরা প্রাধান্য দিয়েছি। সেই সাথে বাসাইল এবং সখীপুরের মানুষের জন্যে সেবামূলক যে সকল কাজগুলো আমরা করার চেষ্টা করেছি, এর মধ্য দিয়ে আমরা এই বাসাইল সখীপুরের মানুষের কাছাকাছি থাকার চেষ্টা করেছি সবসময়। জি, যতটুক জানি আপনারা ফিল্ডে কাজ করছেন, বিভিন্ন রাজনৈতিক দলও কাজ করছে। তা আপনারা এখন কি চ্যালেঞ্জ মনে করছেন যে নির্বাচনে ভালো করার জন্য? তো আমরা আশাবাদী যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিগত দিনে আমাদের যে স্বাভাবিক কার্যক্রম সেটা করার সুযোগ ছিল না। ২৪-এর আন্দোলনের পরে আমাদের সেই স্বাভাবিক কার্যক্রম করা শুরু করেছি এবং সাধারণ মানুষের মাঝে আমরা সে সাড়া পাচ্ছি যে বিগত দিনে যে সকল রাজনৈতিক দলগুলো ছিল তাদের সকল কার্যক্রম দেখেছে মানুষ, নেতৃবৃন্দদের কার্যক্রমগুলো দেখেছে। সেদিক থেকে আজকে বাসাইল সখীপুরের মানুষ সহ সারা দেশের মানুষ যেরকম আশাবাদী যে জামাতের উপরে যে আত্মবিশ্বাস মানুষের মধ্যে, সেটার থেকে আমরা আশাবাদী যে জামাত ভালো করবে, সেটাই মানুষের মধ্য থেকে এই কথাগুলো আসছে। একেবারে ভ্যান চালক, রিক্সা চালক, অটো শ্রেণী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষগুলো এখন আশাবাদী যে আমরা সবাইকে দেখেছি, এখন একটাবারের জন্য আমরা জামাত ইসলামীকে দেখব, এই প্রত্যাশায় সাধারণ মানুষ করছে। আমরা আশাবাদী যে মানুষ নতুন মুখ দেখবে। বিশেষ করে বাসাইল সখীপুরের কথা যদি আমরা বলি, যে সম্ভাব্য যে সকল প্রার্থীদের নাম আমরা শুনতে পাচ্ছি তাদের সবাইকে বাসাইল সখীপুরের মানুষ দেখেছে, কিন্তু তাদের কাছে যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী বাসাইল সখীপুরের মানুষ পায়নি। সেদিক থেকে তারা নতুনকে বেছে নেবে। এবং আমি বিগত দিনে বাসাইল উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলাম, এই মানুষের সাথে আমি কাজ করেছি। আমি ছাত্র জীবন থেকেই এই বাসাইলেই ছিলাম। বাসাইলে আমার পড়াশোনা এবং আমার কর্মক্ষেত্রেও এখন বাসাইলেই। এই বাসাইলের মাটি এবং মানুষের সাথে আমি মিলেমিশে আছি। এবং বিগত ভাইস চেয়ারম্যান নির্বাচনেও আমাকে বিপুল ভোটের বাসাইল উপজেলার মানুষ আমাকে বিজয়ী করেছিল। আমি চেষ্টা করেছি তাদের সেই আমানতের, তাদের সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করার চেষ্টা আমি করেছি। আমার বিশ্বাস আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাসাইল এবং সখীপুরের মানুষের কাছে তাদের সে ভালোবাসা ইনশাল্লাহ বিজয়ী হবে এবং দাঁড়িপাল্লা প্রতীকে তারা বিজয়ী করবে ইনশাল্লাহ সামনের দিনে। আপনি যতটা জানি যে আওয়ামী লীগ মাঠে নেই, ফেসিবাদের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে, কারণ তাদের বিপুল সংখ্যক ভোটার আছে, কিন্তু তাদের ব্যাপারে কিছু বলবেন? আপনার কি প্রত্যাশা তাদের? হ্যাঁ, বিগত আওয়ামী লীগ সরকার এখান থেকে চলে গিয়েছে, কিন্তু তাদের যে সাপোর্টার, তাদের যে কিছু জনশক্তি আছে এখনো। আমার কথা হলো যে এই দলের সব মানুষ তো অপরাধ করে নাই। যে সকল অপরাধ যারা করেছে তারা আইনের মুখোমুখি তারা হবে, কিন্তু সাধারণ সাপোর্টার যারা
সমর্থক যারা আছে নিঃসন্দেহে তারা এই অপরাধের সাথে তারা জড়িত নয়। যারা অপরাধের সাথে জড়িত নয় তারা অবশ্যই মানে শান্তির পক্ষে এবং এই একটা সম্প্রীতির পক্ষেই তাদের মতামতটা দিবে। সেদিক থেকে আমার বিশ্বাস যে জামাত ইসলামীকে আমার বিশ্বাস যে তারা জামাত ইসলামকে বেছে নেবে। বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মীয় বা ইসলাম ভিত্তিক রাজনৈতিক দল আপনাদের জামাত ইসলামী, আপনারা শান্তি প্রতিষ্ঠায় কাজ করছেন। এখন একটা নতুন সুযোগ তৈরি হয়েছে আপনাদের প্রথমবারের মতো ক্ষমতায় যাওয়ার বা সরকার গঠন করার। কি মনে হচ্ছে স্বপ্নটা কতটুকু পূরণ হতে পারে? তো আমার বিশ্বাস এবং এই দেশবাসীও দেখছে, বাসাইল সখীপুরের মানুষও দেখছে যে মানুষের মধ্যে যে জাগরণ তৈরি হয়েছে, সারা দেশের মানুষের মধ্যে যে জোয়ার তৈরি হয়েছে, সেদিক থেকে আমরা শতভাগ আশাবাদী যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামীকে সারা দেশের মানুষ যেরকম বেছে নেবে, ঠিক বাসাইল সখীপুরের মানুষও জামাত ইসলামীকে বেছে নেবে। অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুনছিলেন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমরা পরবর্তীতে রাত 9টায় এই আসনের অন্য কোনো রাজনৈতিক দলের নেতার সাথে কথা বলার চেষ্টা করবো। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সাম্প্রতিক ভূমিকম্পের কারণে আতঙ্কিত না হয়ে প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে, এমনটাই মনে করেন দেশসেরা বিশেষজ্ঞ ও গবেষকরা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জরুরি সভায় এই মতামত দেন বিশেষজ্ঞরা। আর প্রধান উপদেষ্টা বিদেশে অবস্থানরত বাংলাদেশি বিজ্ঞানী ও ভূমিকম্প বিষয়ক বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয়ের পরামর্শ দিয়েছেন। বৈঠকে প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞদের স্বল্পতম সময়ে সরকারের করণীয় সম্পর্কে লিখিত পরামর্শ দিতে বলেন। বৈঠকে সিদ্ধান্ত হয় বিশেষজ্ঞদের পাঠানো লিখিত সুপারিশ নিয়ে সরকার দ্রুত সময়ে আলোচনা করে টাস্ক ফোর্স গঠন করবে। ভূমিকম্পের বিষয়ে আশু করণীয় নিয়ে গঠিত টাস্ক ফোর্স সরকারি বেসরকারি কর্মকর্তা ও বিশেষজ্ঞরা যুক্ত থাকবেন। সাম্প্রতিক ভূমিকম্পের পর রাজধানীর মালিবাগ সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে নেটিজেনরা দাবি করেন ভবনটি হেলে পড়েছে। ঘটনাস্থলে গিয়েও দেখা যায় ভবনটি দেখতে হেলে পড়ার মতোই। তবে স্কুল কর্তৃপক্ষের দাবি ভবনটির নিচ থেকে উপরের দিকে বাড়িয়ে করায় হেলে পড়ার মতো দেখা যায়। ভূমিকম্পের কারণে এটি হেলে পড়েনি। এটি মালিবাগ সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি ভবন। সাম্প্রতিক ভূমিকম্পের পর এর ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে অনেকেই দাবি করেছেন ভূমিকম্পে হেলে পড়েছে ভবনটি। তবে স্থানীয়রা বলছেন ভিন্ন কথা। ভূমিকম্পের দিন আমি এই জায়গায় উপস্থিত ছিলাম, এটা পুরোপুরি গুজব। আপনার যদি বিল্ডিংটা যদি খাইতে হইতো তাহলে তো মাঝখান দিয়ে পার্টিশন, আসলে পার্টিশনটা ছুটে যেত। ভিতরে সিঁড়ি আছে, তারপর আপনার এসি এটার লগে ফিটিং করা, সব কিছু এটার লগে ফিটিং করা। যদি বিল্ডিংটা কাইতে হইতো তাহলে তো সব ছুটে যেত। বিল্ডিংও তো অনেকটা পুরাতন বিল্ডিং এটা দেখা যাচ্ছে। এটা যদি বলি যে আমরা যে কাইতে হয়েছে না তাহলে তো সমস্যা, কিন্তু এটা আসলে সংস্কার করা দরকার এই বিল্ডিংটা। সরেজমিনে গিয়ে দেখা যায় নিখুঁতভাবে ভবনটির নিচ থেকে উপরের অংশ বাড়ানো হয়েছে। এ নিয়ে অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। আমি আসলে ওইভাবে নোটিস করে দেখিনি যে হেলে পড়েছে, বা আমার দুই বাচ্চা কালকেও পরীক্ষা দিয়েছে, আজকে দিল। বাঁকা দেখা যাচ্ছে। আপনার কি মনে হয়? আপনি দেখে বুঝতে পারছেন না এটা হেলে পড়ছে? আগের থেকে এমন প্রথমে এমন ভাবে বানানো হয়েছে এই বিল্ডিংটা। এই বিল্ডিংটা তো ওনারা নিজেরা অনেক কারুকার্য করছে, এটা তো এরকম ছিল না। মনে হচ্ছে একটু এদিকে বাঁকা হয়ে গিয়েছে, কিন্তু এছাড়া কোনো প্রবলেম দেখছি না। ভবনটির মালিক ও স্কুল কর্তৃপক্ষের দাবি এটি হেলে পড়েনি, আগের মতোই আছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে আমরা একটা চিঠি দিয়েছি যে তারা যেন যাচাই বাছাই করে তারা যেন বিল্ডিংটার ব্যাপারে আমাদেরকে জানায়। বিল্ডিংটা আগে যেরকম ছিল 2023 সালের গুগলের একটা ছবি আছে, একই রকমভাবে এখনও আছে। তাছাড়া বিল্ডিংটা দুই দিক থেকে দুইটা কানেক্টিং ব্রিজ আছে, দুইটা কানেক্টিং ব্রিজেও কোনো ক্ষতি হয় নাই। তাছাড়া ফ্লোরেও আমরা পানি ঢেলে দেখেছি যে কোনো দিকে পানি যায় কিনা। যদি বিল্ডিংটা হেলানো থাকতো তাহলে পানি একদিকে সরে যেত, কিন্তু সেটাও হচ্ছে না। রাজক বলছে পরীক্ষা নিরীক্ষার পর দেওয়া যাবে ভবনটির প্রকৃত তথ্য। কেউই তো বলতেছে না আমার বিল্ডিং কাইতেছে, এটা তো কেউ বলে না ভাই। এই জন্য তো মাপজোপ নিয়ে তারপরে বলতে হবে। এমনি ফাটা ফোটা নাই আর কি, ফাটাটা নাই। এখন হেলে পড়ার যে বিষয়টা এটা একটু মাপজোপ দিয়ে দেখতে হবে। এটি স্কুল ভবন হওয়ায় বড় কোনো দুর্ঘটনার আগেই যথাযথ ব্যবস্থার দাবি অভিভাবক ও স্থানীয়দের। শুভ খান, ডিবিসি নিউজ। বিচার প্রার্থীদের দুর্ভোগ কমানোর পরিবর্তে মামলার ব্রোকারে পরিণত হয়েছেন আইনজীবীরা। এর কারণ পেশাগত দক্ষতার ঘাটতি ও মানসিক দৈন্যতা। প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের উপস্থিতিতে এভাবেই অকপটে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আর প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে আইনজীবীদের পেশাগত দক্ষতা অপরিহার্য।
ধুলো পড়া মামলার ফাইলের এই দৃশ্যই বলে দেয় সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে মামলা জটার বিচার প্রার্থীদের ভোগান্তি। সুপ্রিম কোর্ট সহ সারা দেশে বিচারাধীন মামলার সংখ্যা ৪৫,১৬,৬০৩টি। অধস্তন আদালতে রয়েছে ৩৮,৯৫,০০০, যেখানে দেওয়ানি ১৬,৩৬,০০০ ও ফৌজদারি ২২,৫৯,০০০-এর বেশি। মামলা জটের ঊর্ধ্বগতির পেছনে আইনজীবীদের দক্ষতার ঘাটতিকে বড় কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। এমন বাস্তবতায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আইনজীবীদের মানোন্নয়নে সিপিডি প্রোগ্রাম এবং বাংলাদেশ লিগ্যাল ডাইজেস্টের ডিজিটাল সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানে আইনজীবীদের দক্ষতার ঘাটতির কথা তুলে ধরেন সংশ্লিষ্টরা। সবাই কিন্তু শুধু কোনোভাবে একটা সার্টিফিকেট হলেই এনরোলমেন্ট হলেই আমাদের চেয়ারম্যান সাহেব বারকল চেয়ারম্যান সাহেব এনরোলমেন্ট দিলেই চিন্তা করে আমি কত টাকার মালিক হব। এক পর্যায়ে এসে তারা ব্রোকার হয়ে যাচ্ছে, মামলার ব্রোকার হয়ে যাচ্ছে। বিকজ কার ফল এটা? এটা আওয়ার সিস্টেমের ফল, আমাদের ফল্ট এটা। আমি মনে করি যে সারা বাংলাদেশে যাদেরকে আমরা আইনজীবী হিসেবে সনদ দেই তাদেরকে একটা বেসিক ট্রেনিং দিতে হবে। আইন পেশায় দক্ষতা ও মেধা নিশ্চিতে পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের কথা জানান অ্যাটর্নি জেনারেল। বাইরের থেকে যে ছেলেটা পড়ালেখা করে আসছে সে কিন্তু এখানে একজন কোর্ট ক্লার্কের সাথে কম্পিটিশনে টিকবে না। বার কাউন্সিল পরীক্ষা সিস্টেমকে পরিবর্তন করার এখন সময় এসেছে। ইতিমধ্যে আমরা এনরোলমেন্ট কমিটিতে আলোচনা করেছি। এ সময় পৃথক সচিবালয় সহ স্বাধীন বিচার বিভাগের চ্যালেঞ্জ মোকাবিলায় আইনজীবীদের করণীয় সম্পর্কে কথা বলেন প্রধান বিচারপতি। বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বর্তমানে সুপরিকল্পিত রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। তাই কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ব্যবহার ও পরিবর্তন মোকাবেলায় আইনজীবীদেরও প্রস্তুত হতে হবে। মনে রাখতে হবে বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিতে আইনজীবীদের দক্ষতা অপরিহার্য। সিপিডি প্রোগ্রাম আইনজীবীদের মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মত দেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। CPD initiative therefore represents more than a new program. মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। নিরাপত্তার অভাব একটি সুষ্ঠু নির্বাচনের জন্য বড় প্রতিবন্ধকতা। এই শঙ্কা দূর করে আস্থা ফিরিয়ে আনতে সরকার এবং নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ময়মনসিংহে ব্র্যাক লার্নিং সেন্টারে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত প্রাক নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভা শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। একদিকে হলো নির্বাচন প্রাককালে নিরাপত্তাবোধের অভাব, আর নির্বাচনকে কেন্দ্র করে যে আইনি ব্যবস্থা করার কথা সেগুলির যথোপযুক্ত প্রয়োগ দেখা যাচ্ছে না। সেই জন্য নাগরিকদের ভিতরে অস্বস্তিবোধ আমরা দূর করতে পারিনি। রাজনীতির মধ্যে ধর্মের প্রভাব রাখতে পারলে বদলে যাবে রাজনীতির চেহারা। ধর্মীয় জ্ঞানসম্পন্ন এমপি মন্ত্রী স্পিকার বানাতে পারলে শরিয়া আইন বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন ধর্মোপদেষ্টা আফম খালিদ হোসেন। সন্ধ্যায় জাতীয় জাদুঘর অডিটোরিয়ামে বাংলাদেশ মসজিদ মিশনের আয়োজনে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। রাজনীতি এবং প্রশাসন ধর্মের প্রভাব যদি আমরা রাখতে পারি আমাদের সমাজের চেহারা পাল্টে যাবে। এটা আমাদের চেষ্টা করতে হবে সব সময়। কেবল দুই চারটা এমপিগিরির জন্য অথবা একটা মন্ত্রিত্বের জন্য আমরা যদি আদর্শ বিসর্জন দিই এই জাতিকে বহুদিন তার এই ক্ষতি বহন করতে হবে। বহু বছর পরে একটা সম্ভাবনা আমাদের সামনে আসছে, এটাকে আমরা কাজে লাগাতে চাই এবং এই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায় আরও 54 বছর অপেক্ষা করতে হবে। মানিকগঞ্জে বাউলদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত তৌহিদি জনতাকে আসামি করে সদর থানায় মামলা হয়েছে। আহত বাউল শিল্পী আব্দুল আলিম বাদী হয়ে এই মামলা করেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ ও ছবি বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। এর আগে রবিবার ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে আবুল সরকারের ফাঁসির দাবিতে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করে তৌহিদি জনতা। পরে মিছিল নিয়ে দক্ষিণ সেওতা এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভের সামনে যান তারা। একই দিন আবুল সরকারের মুক্তির দাবিতে প্রেস ক্লাব চত্বরে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন বাউল। এ সময় তাদের ধাওয়া করে হামলা চালায় তৌহিদি জনতা। এতে বাউল সম্প্রদায়ের 4 জন আহত হয়। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 137, টাঙ্গাইল 8-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি টাঙ্গাইল 8 আসনে।
আমার সাথে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনি শুধু বিএনপির ভাইস চেয়ারম্যানই নয়, আপনি চেয়ারপারসন উপদেষ্টা ছিলেন, আপনি টাঙ্গাইল জেলার সভাপতির দায়িত্ব পালন করেছেন। তখনকার যে শাসক দলের রক্তচক্ষু উপেক্ষা করে দীর্ঘ সময় ধরে দলকে এইভাবে আলগে রাখা, কিভাবে কেমন ছিল সেই জার্নিটা? অবশ্যই ক্লান্তিহীন জার্নি ছিল এবং অত্যন্ত সংগ্রামী জীবন ছিল। কারণ বাংলাদেশে ওই 17 বছরে যে অত্যাচার এবং নির্যাতন আমরা মোকাবেলা করেছি, সাধারণত বাংলাদেশে এর আগে এ ধরনের অত্যাচার এবং নির্যাতন কেউ মোকাবেলা করেনি। কাজেই সেই সময়ে এক সময় আমি উপজেলার দায়িত্ব পালন করেছি, দীর্ঘ সময় জেলার দায়িত্ব পালন করেছি, দীর্ঘ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার দায়িত্ব পালন করেছি এবং দীর্ঘ সময় এখন বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে আমি ঢাকার রাজপথের রক্তাক্ত রাজপথে নিজেকে ক্লান্তিহীনভাবে দাঁড় করিয়েছি। যেমনি লড়াই করেছি ঢাকার রাজপথে, তেমনি লড়াই করেছি ঢাকার আদালতে, তেমনি লড়াই করেছি বিভিন্ন চ্যানেলের টকশোগুলোতে। কাজেই আমি আমার জীবনকে উৎসর্গ করেছি দেশের জন্যে, গণতন্ত্রের জন্যে এবং দলের জন্যে। আপনি বিএনপির নেতা থেকে জনগণের নেতা হয়ে উঠেছেন। আমরা দেখছি, আমরা অভিভূত হয়েছি আপনাকে ভালোবেসে। আপনার নেতাকর্মী ছাড়াও আপনাকে ভালোবাসেন প্রচুর অনেক জনগণ সেখানে উপস্থিত হয়েছেন। তাদের উদ্দেশ্যে প্লাস আপনি নির্বাচন করবেন, আপনার যে যারা ভোটার তাদের উদ্দেশ্যে সংক্ষেপে জানতে চাই। যে আমি প্রথমেই আমার নির্বাচনী এলাকা বাসাইল সখীপুরের জনগণকে স্বাগত জানাই। আমি জানি বাসাইল সখীপুরের জনগণ আমাকে ভালোবাসেন এবং আমি ইনশাল্লাহ বাসাইল সখীপুরের ভোটারদের ভোটে নির্বাচিত হলে আমি আগামী 5 বছর আমার উন্নয়নে, আমার এই বাসাইল সখীপুরকে সাজাতে আমি বাসাইল সখীপুরের জনগণকে আমি অংশীজন করে নেব। আমার উন্নয়ন কর্মকাণ্ডে বাসাইল সখীপুরের জনগণকে আমি সম্পৃক্ত করব। আর তারই ধারাবাহিকতায় আমি কিন্তু এখনও নির্বাচনী সভাগুলোতে আমি নিজে কম বলে জনগণকে বেশি বলবার সুযোগ দেই। কেমন এমপি চাই, এই কনসেপ্টে এমপির কাছ থেকে কি চাই, এমপির করণীয় কি, এই বিষয়বস্তুগুলোতে দর্শককুল বা আমার জনগণ, আমার ভোটাররা আমাকে পরামর্শ দেন। আমাকে তারা বিভিন্ন বিষয় নিয়ে আমার সাথে মত বিনিময় করেন এবং আমি মনে করি যে তাদের এই মত বিনিময় আমার সাথে নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে অব্যাহত থাকবে। আমি বাসাইল সখীপুরের জনগণকে নিয়েই বাসাইল সখীপুরকে আলোকিত করতে চাই। আপনাদের নেতা তারেক রহমান একটি দারুণ স্লোগান তৈরি করেছেন আপনাদের জন্য, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। আপনারা 4.5 কোটি নতুন ভোটার যারা প্রথমবারের মতো ভোট দেবে, কখনোই তারা ভোট দেওয়ার অভিজ্ঞতা নেই তাদের জন্য জানতে চাই যে কি পরিকল্পনা আপনাদের? তরুণ সমাজ বা তারুণ্যের যে ভোট, 3টি নির্বাচনে এই তরুণরা ভোট দিতে পারেনি। অনেক তরুণ আমাকে বলেছেন যে 3টি নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি। কারুর হয়তো 3টা নির্বাচন চলে গেছে, কারুর 2টো নির্বাচন, কেউ হয়তো নতুন ভোটার হয়েছে, তার প্রথম ভোট। আমি মনে করি যে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আগামীতে বিএনপি ক্ষমতায় যাবে এবং আমরা জনাব তারেক রহমানের সাথে একঝাঁক প্রতিশ্রুতিশীল রাজনৈতিক কর্মী আগামী দিনে এই তরুণদের জন্যে বাংলাদেশটাকে এমনভাবে বাসযোগ্য করে তুলব যাতে করে তরুণরা আর কখনো না ভাবেন যে তাদের বিদেশে স্থায়ীভাবে বসবাসের প্রয়োজন আছে। বিদেশে পড়াশোনার জন্য উচ্চতর ডিগ্রি নিতে যাবে, কিন্তু ডিগ্রি নিয়ে মনে করবে আমার দেশ বিদেশের চেয়ে কোনো অংশে কম নয়, আমি আমার দেশে ফিরে যাব, আমার দেশকেই আমি গড়ে তুলব। মাঠে নেই আওয়ামী লীগ, ফেসিবাদের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। তাদের বিপুল সংখ্যক ভোটার কিন্তু আছে যারা আওয়ামী লীগকে ভালোবাসতো, কিন্তু এখন তারা অনেকটা তারা হয়তো যোগ্য লোক খুঁজছে। আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা ভোটার আছে আওয়ামী লীগের?
আমি বলবো যে নির্বাচনে আওয়ামী লীগের সেই ভোটাররা অবশ্যই চিন্তা করবেন যে আগামী দিনে কাকে ভোট দিলে নিরাপত্তার সাথে বাস করা যাবে, কাকে ভোট দিলে তারা কোনো হয়রানির মুখে পড়বে না, কাকে ভোট দিলে তারা উন্নয়ন বঞ্চিত হবে না, কাকে ভোট দিলে এই নির্বাচনী এলাকাটা উন্নয়নে আলোকিত হবে। এবং সেদিক চিন্তা করেই আমি বিশ্বাস করি তারা আমাকে ধানের শীষে ভোট দেবে ইনশাল্লাহ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আমাদের পক্ষ থেকে। আপনারা শুনছিলেন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমরা আগামীকালকে যাব জামালপুর 1 এবং 2 আসনে, সেখানকার রাজনৈতিক দলের নেতারা কি ভাবছেন জনগণকে নিয়ে সেই সম্পর্কে তুলে ধরবো। ততক্ষণ CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথেই থাকুন। পাবনা ও চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় 4 জন নিহত ও 2 জন আহত হয়েছে। পাবনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা মেয়ে নিহত হয়। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। বিকেলে পাবনা ঢাকা মহাসড়কের সুজানগর উপজেলার 24 মাইল দুর্গাপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। পাবনা থেকে পাট বোঝাই একটি ট্রাক কাশীনাথপুরের দিকে যাচ্ছিল। একই দিকে যাওয়ার সময় ট্রাক ধাক্কা দিলে মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জব্দুল শেখ ও তার মেয়ে জুবাইরা মারা যায়। ছেলে মমিন ও ভাতিজা সিয়ামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। এদিকে চুয়াডাঙ্গার দামুরহুদায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় সেলিম উদ্দিন ও তানজির হোসেন নামে 2 যুবক নিহত হয়েছেন। বিকেলে দামুরহুদা উপজেলার কাদিপুর গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। ভোরে ঘন কুয়াশা, সবুজ ঘাসের ডগায় স্নিগ্ধ শিশিরকণা। রাত নামলেই বইতে শুরু করে হিমেল হাওয়া। ঠাকুরগাঁওয়ের প্রকৃতি জানান দিচ্ছে শীত এসে গেছে। যদিও ক্যালেন্ডারে এখনো অগ্রহায়ণ মাস, তবে উত্তরের এই জেলায় কিছুটা আগেভাগেই হয়েছে শীতের আগমন। দিনের রোদের তাপ, কিন্তু সন্ধ্যা নামলেই পাল্টে যায় সেই চিত্র। উত্তর থেকে আসা হিমেল বাতাস কাঁপন ধরায় শরীরে। ভোরে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে তেপান্তর। মুক্ত দানার মতো ঝলমল করে ঘাসের ডগায় জমে থাকা শিশিরকণা। গত কয়েকদিন ধরে রাত থেকে সকাল পর্যন্ত এমনটাই ঘটছে ঠাকুরগাঁওয়ের প্রকৃতিতে। খানিকটা আগেই হাজির শীত। দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সূর্য ঢলে পড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা নামছে দ্রুত। শীতের এই আগাম ছোঁয়া যেমন আনন্দের, তেমনি উদ্বেগও বাড়াচ্ছে নিম্নার মানুষদের। খুবই ঠান্ডা, বয়স্ক লোকের খুবই কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। ভাটি অঞ্চলের চেয়ে উত্তরবঙ্গে খুব বেশি শীত। ঠান্ডা বাঁচি না, এত কম্বল আসে, আমরা কম্বলে পাই না। তবে জেলা প্রশাসন জানিয়েছে শীত মোকাবেলায় আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা শীতবস্ত্র কেনার জন্য 15 লক্ষ টাকা পেয়েছি, যেটা উপজেলায় বিতরণও করা হয়েছে এবং শীতবস্ত্র কেনার কাজ প্রায় শেষের দিকে। আগামী কয়েকদিনে জেলায় তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলছে আবহাওয়া অফিস। ডিবিসি নিউজ ডেস্ক।